This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। আজকের বড় খবর, বিহারে দু দফায় ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। 6 এবং 11 নভেম্বর বিহারে ভোট গ্রহণ, 14 নভেম্বর বিহারে ভোট গণনা। নজর রয়েছে গোটা দেশের। আজকে 2 নম্বর ব্রেকিং, বৃষ্টি বিধ্বস্ত বাংলার জন্য স্বস্তির খবর। আপাতত 4 থেকে 5 দিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই রাজ্যে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বর্ষা এখনই বিদায় নিচ্ছে না রাজ্য থেকে। 3 নম্বর ব্রেকিং, তুষার ঝড়ে এভারেস্টে আজকে 1000-এর বেশি পর্বতারোহী। তিব্বতে আজকে পড়েছেন পর্বতারোহীরা। ইতিমধ্যেই কুয়াডং জনপদে পৌঁছতে পেরেছেন 350 জন পর্বতারোহী। 200 জন পর্বতারোহীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে প্রশাসন। বরফ সরিয়ে উদ্ধারের চেষ্টা উদ্ধারকারী দলের। 4 নম্বর ব্রেকিং, উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত। আজকের বড় খবর, নাগরাকাটায় রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বর্ষিয়ান সাংসদ। বেধড়ক মাছ ধরে মুখ ফাটল খগেনের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকেও জুতো পেটা। সাংসদ বিধায়ককে বাঁচাতে গিয়ে মার খেতে হলো আধা সেনাকেও। 5 নম্বর ব্রেকিং, উত্তরবঙ্গের বিপর্যয়কেও ম্যানমেড বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন ভুটান সিকিমের জলে উত্তরবঙ্গ ভেসেছে। পর্যটকদের ফেরাতে 45টি ভলভো বাসের ব্যবস্থা। মুখ্যমন্ত্রী আশ্বাস, হোটেলে পর্যটকদের বাড়তি টাকা দিতে হবে না। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ। পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়ার কথা ঘোষণা। 6 নম্বর ব্রেকিং, বিপর্যস্ত উত্তরবঙ্গে হাজির বিজেপি রাজ্য সভাপতি। নাগরাকাটায় প্লাবন পরিস্থিতি দেখলেন শ্রমিক ভট্টাচার্য। 7 নম্বর ব্রেকিং, বিপর্যস্ত জলদাপাড়ায় জোর কদমে উদ্ধার কাজ। পে লোডার করে হলং নদী পার করা হয় পর্যটকদের। সেতু ভেঙে যাওয়ার পরে দড়ি ধরেও পারাপার করা হয়। জলদাপাড়া অভয়ারণ্যে আজকে পড়েন অনেক পর্যটক। 8 নম্বর ব্রেকিং, স্থায়ী উপাচার্য পেল রাজ্যের 8টি বিশ্ববিদ্যালয়। বড় খবর আজকের, কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওম প্রকাশ মিশ্র। যাদবপুরে নতুন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। নতুন উপাচার্যদের বেছে নেয় সুপ্রিম কোর্টের গড়া কমিটি। আজকে 9 নম্বর ব্রেকিং, বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনে এখনো পর্যন্ত গ্রেপ্তার 2 জন। ধৃত সঞ্জয় মাইতি, সুরজিৎ শিকদার। আরও 3 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। আজকের 10 নম্বর ব্রেকিং, জোড়াবাগানে মিষ্টির দোকানে কর্মীকে ছুরি। কলকাতা মেডিকেলে ভর্তি জখম কর্মী। দোকান মালিক এবং অন্য আরেক কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, জল ছাড়ার জন্য। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। বিশ্বাস করুন, আজ ফের একবার এই ম্যানমেড কথাটা শুনে রবি ঠাকুরের মোহর পুরাতন বৃত্তের কথাই মনে পড়ে গেল, কেষ্টার কথা মনে পড়ে যাচ্ছে। বাংলার দিদিমণি মানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত একজন কেষ্টাকে পেয়েছেন, যে কেষ্টা দক্ষিণেও আছে, আবার যে কেষ্টা উত্তরেও আছে, যে কেষ্টা দক্ষিণের প্লাবনেও আছে, আবার উত্তরের বিপর্যয়েও সমানভাবে আছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে আছে বাংলার সঙ্গে শত্রুতা, পেছন থেকে কলকাঠিটা সেই কোট আনকোট কেষ্টা ব্যাটাই নাকি নাড়ছে। ম্যানমেড বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ, অতিবৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে। বাংলা তো নৌকার মতো, সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি। যদি ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, যদি ডিভিসি
পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। মুখ্যমন্ত্রীর মুখে ম্যানমেড শুনলেই ডিভিসির কথা মনে হয়। আজ উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনাদের শোনালাম, ডিভিসি যদি পাঞ্চেত এবং মাইথনের পলি সরিয়ে দিত, মানে ড্রেজিং করত, তাহলে এটা হতো না। ধাক্কা খেলেন। পাঞ্চেত মাইথনের জল কি এই বাংলার উত্তরের দিকে অর্থাৎ উত্তরবঙ্গে ঢুকে বিপর্যয় ডেকে এনেছে? এটা কি যুক্তিগ্রাহ্য? এটা কি হতে পারে? দেখুন, ডিভিসি কখনো জল ছাড়লে দক্ষিণবঙ্গের নিম্ন দামোদর অববাহিকাকে বেশি প্রভাবিত করে, এটা আমরা সবাই জানি। কিন্তু উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান, সিকিম এবং যেগুলো নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গলে যে পাহাড়ি নদীগুলো আছে সেখানে জল বেড়ে গেলে সেখানকার ভারী বর্ষণে এবং বৃষ্টিপাতের কারণে হয়। এটা মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন না এটা হতে পারে না। তাহলে এই ক্ষেত্রেও তিনি ডিভিসিকে খোঁচা দিচ্ছেন কেন? রাজনীতি সফট টার্গেট? না, টার্গেট যে আসলে কেন্দ্র সেটা শুনলেই বুঝতে পারবেন। বানভাসী বঙ্গের প্রেক্ষিতেই এই ডিভিসির চর্বিত চর্বণ আজকে আবার নতুন করে। 14টা হাইডেল পাওয়ার করেছে তিস্তা ব্রিজের ওপরে। জল ধারণটা করবে কোথায়? সবটাই শিলিগুড়িতে এসে পড়ছে, মাটিগাড়াতে এসে পড়ছে, কালিম্পংয়ে এসে পড়ছে। প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে, আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে। আর সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে সব বিজনেস করে যাচ্ছে, খবর সব আমরা রাখি। দুর্ভাগ্যজনক, ওরা তো 90% সাবসিডি পায়। টাকাটা মানুষের কাজে না লাগিয়ে সেই টাকাটা শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগায় আর দার্জিলিংকে উস্কানি দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এই উত্তরবঙ্গের বিপর্যয়ের ক্ষেত্রেও অবশ্যই কেন্দ্রীয় সরকার, এটা পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যানমেড তত্ত্বের একটা ব্যাখ্যা আপনাদের শোনালাম। ইন্দো ভুটান রিভার কমিশনের কথাও বলেছেন তিনি। প্রধানমন্ত্রীকে যে ইন্দো ভুটান একটা রিভার কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত, তা নাহলে নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে। ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিভিসি, পাঞ্চেত, মাইথন আর ফরাক্কার জলে ড্রেজিং করে না। আর এদিকে সংকোচ ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে। সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মুদ্রা কথা অর্থাৎ সারাৎসার হচ্ছে বাংলায় ম্যানমেড বন্যা কেন্দ্রই করাচ্ছে। দেখুন, এই যে ইন্দো ভুটান রিভার কমিশন গঠনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা চাইছেন, এমন কোনো পরিকল্পনা কিন্তু কেন্দ্রের নেই। সেটা কেন্দ্রের জলশক্তি মন্ত্রক ইতিমধ্যেই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। রাজ্যসভায় তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, ইন্দো বাংলাদেশ রিভার কমিশন যদি থাকে তাহলে কেন ইন্দো ভুটান রিভার কমিশন হবে না? তৃণমূল বলছে এটাও বাংলার প্রতি নাকি কেন্দ্রের বঞ্চনা, বাংলাকে ডোবানো বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। এটা বলছে তৃণমূল কংগ্রেস। কমিশন থাকলে নাকি এতটা দুরবস্থা হতো না। বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়ে আজ মুখ্যমন্ত্রীর মুখে আবার সেই একই বঞ্চনার প্রসঙ্গ, কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও সরিয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। বন্যার ত্রাণে একমাত্র বেঙ্গল 1 পয়সাও দেয়নি। ব্রহ্মপুত্র যেটা ছিল তোস্তা তিরসা, তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা। আমি এখনই রাজনৈতিক কথা বলবো না, আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো। বাংলার মানুষ আর যাই হোক, বাংলার মানুষ মাথা নত করে না, ভিক্ষে চায় না। রাজনীতির কথা বলবো না বললেও রাজনীতির কথা কিন্তু ঠিক চলে আসে। রাজনীতি হচ্ছে। গতকাল থেকেই তো বঞ্চনা নিয়ে চাপানুতোর নতুন করে আবার তুঙ্গে উঠতে শুরু করেছে, দায় ঠেলাঠেলি চলছে। এনডিআরএফকে নিয়েও রাজনীতির আমরা ওরা। কেউ কেউ আপনারা বলেননি, তাদের কথা শুনিয়ে বলছেন এনডিআরএফ নাকি
তাদের কথা এসছে, এটা ভুল। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপারলি কাজ করছে। এনডিআরএফ তো সকাল থেকে একমাত্র মানে থাউজেন্ডস অফ পিপুলের লাইফ সেভ করেছে এনডিআরএফ। প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয়। সবাই কিন্তু আমাদের ডিজাস্টারের সাথে কানেক্টেড, এটা মাথায় রাখবেন। এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা প্যাকেজ, কাজেই এটা নিয়ে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নেই। আমাদের কারো কোনো কৃতিত্ব নেওয়ার কারণ নেই মানুষ বিপদে পড়লে। দুর্যোগে সহযোগিতা বা সাহায্য করার ক্ষেত্রে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নেই, থাকা উচিত নয়, কিন্তু দায় তো নিতেই হবে। দায় কি একতরফা হতে পারে? অভিযোগের তর্জনী যদি অন্যের দিকে তোলেন তাহলে মনে রাখতে হবে যে বাকি 4টে আঙুল কিন্তু আপনার নিজের দিকে তাক করা আছে। কিছু হয়েছে, এটা নয় যে হঠাৎ করে আমাদের অজান্তে কিছু হয়ে গেছে, এটা আমাদের জ্ঞানত হয়েছে, আমরা সবাই জানি এটা হতে চলেছে। তাই আজকে দোষারোপ করে সিকিমকে দোষ দিয়ে, বাঁধকে দোষ দিয়ে নিজের দায়ী দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার নাম মুখ্যমন্ত্রীর চালাকি, আর কিছু না। নদী সংস্কারের কোনো উদ্যোগ এই সরকার নেয়নি। এছাড়াও যে সমস্ত ড্রেনেজ সিস্টেমগুলো আছে সেগুলোকে যদি ঠিকঠাক ভাবে, যদি প্রপার ওয়েতে তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতো, তাহলে জল ধারণ ক্ষমতা বাড়লে আজকে এই পরিস্থিতি হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে ডিবিসির নামে দোষারোপ করছে, একদিকে সিকিমের নামে দোষারোপ করছে। কলকাতা তো ডিবিসি সদর দপ্তর, ডিবিসি যদি এত অন্যায় করে জল ছেড়ে দেয় তা সদর দপ্তরটা প্রতিবাদ মিছিল হয়নি কেন? বলুন। দিদি সব জানে, কিন্তু মানুষকে সে বোকা বানাতে চায়। দিদি জেনে শুনে মানুষকে বিপদে ফেলছে, আর যখন বন্যায় সব কিছু ভেসে যাচ্ছে, রোম জ্বলছে আর নেড়ো বাঁশি বাজাচ্ছে। এত অসংবেদনশীলতা কখনো ছিল না। পাহাড় যখন কাঁপছে, রাজ্য যখন ভাসছে, তখন মুখ্যমন্ত্রী নাচছে। আমাদের সভ্যতার মধ্যে নেই, সংস্কৃতির মধ্যে নেই, ঐতিহ্যের মধ্যে নেই। কখনো উত্তরাখণ্ড, কখনো হিমাচল প্রদেশ, কখনো জম্মু, মানে আমাদের দেশের যেগুলো পাহাড় ঘেরা রাজ্য, এবারের বর্ষায় বিপর্যয়ের আমরা সিরিজ দেখতে পাচ্ছি, ধারাবাহিক বিপর্যয়। এই ঠোঁটকাটার এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে যতদূর পেরেছি করজোরে আপনাদের অনেকের কাছে আবেদনও করেছি যে পাহাড়ের টান যতই থাক, এখন অ্যাটলিস্ট ফ্যামিলি নিয়ে যাবেন না কিছুদিন। কিছুই হবে না তাতে, পর্যটনের বিরাট ক্ষতি। 2-1 দিন বা একটা মাসের জন্য এমন কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। আজও বলবো এই চয়েস আপনার ব্যক্তিগত, কিন্তু এখন যে ঝোড়ো পাহাড় যেগুলো, যেখানে মাটি আলগা, সেই সব জায়গায় প্লিজ যাবেন না। যতদিন না যেতে পারেন ততই ভালো, পরে যাবেন যখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এই যে বিপর্যয় আমাদের ঘরে, উত্তরের পাহাড়, ডুয়ার্স, দার্জিলিং নিয়ে শো করেছি এই ঠোঁটকাটায়, এখান থেকে দাঁড়িয়ে এই বিপর্যয়ের দায় কার? অপরিকল্পিত উন্নয়ন, যাকে আমি কোট আনকোট বলবো অনুন্নয়ন। আসলে পাহাড় যা চায় না, আমরা পাহাড়ের ওপর জোর করে সেটা চাপিয়ে দিই। অভিযোগ প্রশাসন, সরকার ঠিক সময়ে কিন্তু ঘুমিয়ে থাকে। সেই সুযোগ এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে যেখানে সেখানে অসাধু ব্যবসায়ীরা মুরজি মতো হোমস্টে বানিয়ে দিচ্ছে, যেখানে সেখানে হোটেল বানিয়ে দিচ্ছে, নদী, জলপ্রপাত, তার ধারে ঝুলন্ত বারান্দাওয়ালা কংক্রিটের এত বড় বড় হোটেল বানিয়ে দিচ্ছে। প্রকৃতি কি আর ছেড়ে দেবে? হাসিরে বিপর্যয় পাহাড়ে, আগ্রাসী বালাসনের জলের তোরে ভাঙল দুধিয়ার আয়রন ব্রিজ। জলের তোরে সেতুর পার থেকে মাটি সরে বিচ্ছিন্ন বিজন বাড়ি, বিচ্ছিন্ন পর্যটকদের প্রিয় তাবা কষিও। মিরিকে মারণ ধস, ঘরে ঘরে স্বজন হারার কান্না। কেন এই ভয়ঙ্কর অবস্থা হলো? একটানা প্রবল বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু বিপর্যয় কি ম্যানমেড নয়? বছর 20 আগে পাহাড়ে হোমস্টের বন্দোবস্ত শুরু হয়। তখন অল্প কিছু গ্রামে 2-1টা হোমস্টে ছিল। গত 15 বছরে পাড়ায় পাড়ায় হোমস্টে তৈরি হয়েছে, সব নিয়ম চুলোয় দিয়ে। যত হোমস্টে তত পর্যটক, তত গাড়ি। রবিবার ছবির মতো সাজানো রোহিণীর রাস্তায় ধস নেমেছে। এই যে রাস্তাটা, এটা রোহিণী রোড, এই রাস্তাটা কতটা বসে গিয়ে ওই দিকটা ঝুলছে, এবং এই এলাকাগুলো তো একাধিক ফাটল। এই যে এলাকা দিয়ে আমি এখন হাঁটছি,
এই এলাকা দিয়ে কোনো গাড়ি এই মুহূর্তে চলাচল করতে পারবে না। ডুয়ার্সের ভরা জঙ্গল আর আগের মতো নেই। উন্নয়নের নামে, উন্নতির নামে, ভালো পরিষেবা দেওয়ার নামে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। তৈরি হচ্ছে পরের পর রিসর্ট। চোখ বুজে প্রশাসন। গাছ কি পাচারও হচ্ছে? প্রকৃতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হচ্ছে। উত্তরের খরস্রোতা নদীতে ভেসে এলো কাঠের লগো। ঠিক যে ছবি পুষ্পা সিনেমায় দেখেছিল বাঙালি, সেই দৃশ্য দেখা গেল তোরসায়। বন দপ্তর বলছে ভুটানের কাঠ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নয় তো? ডুয়ার্সের প্রকৃতি যে আহত তা নিয়ে সন্দেহ আছে কি? মিরিক ছবির মতো সুন্দর একটা জায়গা, লোকজনের ভিড় লেগেই থাকে। সেখানে বড় বিপর্যয়, মৃত্যুর ছায়া। বহু কষ্টে, অনেক ঝুঁকি নিয়ে, অনেক বিপদ পার করে সেখানে পৌঁছতে পেরেছেন আমাদের প্রতিনিধি, এবং তিনি স্বচক্ষে যা দেখছেন এবং ভায়া ক্যামেরা আপনাদের এখন আমরা যা দেখাবো, এক কথায় সেটা ভয়াবহ। এই যেমন মিরিকের লেকের ধারে একটা বাড়ি এতদিন ছিল সুন্দর সাজানো গোছানো, বিকেলবেলা কি সুন্দর বসে বসে সেখানে দার্জিলিং চা খাওয়া যেত একটু একটু করে সিপ দিয়ে, এখন সব দুঃস্বপ্ন হয়ে গেছে। এক কথায় সেটা মৃত্যুপুরী। একবার দেখাবো কিভাবে এখানে তাণ্ডব হয়েছে এবং প্রকৃতির রুদ্ররোষ আছড়ে পড়েছে। এই বাড়িতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। একবার দেখাবো ভিতরটা। অসংখ্য কাদামাটি, পাথর, পাহাড় যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই ঘরের ভিতর ঢুকে পড়েছে। এই একাধিক ঘর, দেওয়াল, জানলা যা কিছু ছিল ভেঙে এভাবেই ঢুকে গিয়েছে বাড়ির ভিতর। যে মেয়েটির মৃত্যু হয়েছে তিনি এই ঘরে ঘুমাচ্ছিলেন, আর ঠিক পাশের যে ঘরটি, ওই ঘরে তার বাবা মা ছিলেন। এই 3 জনেরই কার্যত ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় এভাবে কাদামাটি, পলি, পাথর আছড়ে ঘরে ঢুকে পড়ার। এই চটি বা অন্যান্য আসবাবপত্র, এই ঘরে যা কিছু ছিল সবটাই চাপা পড়ে গিয়েছে। ওইদিকে একবার দেখাবো, ওইখানে থাকা জানলা ভেঙে কার্যত ঠেলে এদিকে সে ঢুকেছে। इसमें सिस्टर था और उसमें मम्मी पापा। क्या हुआ उसके बाद? लाइटिंग हुआ था तो ऊपर से ये गिर गए थे। माँ बाप चला गया, वो तो हुआ वापस नहीं आ सकता। देखिए ये हमारा क्या प्रॉब्लम है, उसका आप लोग भी देख सकते हैं। ঘটনার পর প্রায় 48 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো সাফাই কর্মীদের দেখা মেলেনি। ঘর বাড়ি কার্যত কাদা ঠিক করছে, যা পরিস্থিতি দেখেও আতঙ্ক লাগছে, ভয় লাগছে পরিবারের বাসিন্দাদের। এটা শুধু একটা বাড়ির কথা নয়, এমন ছবি এখন পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে চারদিকে। এমনই বিপদ দেখতে হচ্ছে প্রত্যেক পদে। পুজোর সময়, উৎসবের মরশুমে, এই শীত আসার আগে নিয়ম করে বহু মানুষ পাহাড় ছোটেন। কুইন অফ দ্য হিলস, মানে দার্জিলিংকে বলা হয় সব পাহাড়ের রানী। এখন কিন্তু সেই অবস্থা নেই। এবারও গিয়েছিলেন অনেক মানুষ, এখন ফিরছেন প্রাণ হাতে করে। কেউ ফিরতে পারছেন না, যারা পারছেন তারা এখন আতঙ্কে কাঁটা। দেখুন ছবি দেখাই আপনাদের। বিপর্যস্ত জলদাপাড়া থেকে এভাবেই করতে হচ্ছে বহু পর্যটককে উদ্ধার। সকালে জলদাপাড়া থেকে কম করে 20-25 জন পর্যটককে পেলোডারে হলং নদী পার করাতে হয়েছে। এরা খুব ভাবতে পেরেছিলেন, এরা বন বাংলোয় ছিলেন সেখানে, যে এদের এরম দশা হবে। বিপর্যয়ের পর এই যে ট্যুরিস্ট লজ, সেখানে তারা আটকে পড়েছিলেন। বিপদসংকুল এলাকায় এমনিতেই ভালনারেবল, সেখানে জলে, সাপে, পশুতে সব এখন একাকার হয়ে গেছে। বেরোনোর পথ পাচ্ছিলেন না তারা। ঠিক সেই সময় খড়কুটোর মতো তারা পেয়ে যান একটা পেলোডার। নদীতে জল ভাগ্যিস তখন কম ছিল, তাতে চেপে তারা বেঁচে ফেরার পথ পান। সেটা কেউ ছাড়ে? সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত জলদাপাড়া জাতীয় উদ্যানে সাফারি সহ পর্যটনের যাবতীয় কর্মকাণ্ড প্রশাসন বন্ধ করে দিয়েছে, এবং এটাই কাম্য। অভয়ারণ্য এখন ভয়ের অরণ্য।
আমরা এই মুহূর্তে রয়েছি জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং ব্রিজের সামনে। গতকাল হলং ব্রিজ বিধ্বংসী হলং নদীর জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছে। দেখুন ব্রিজের কি অবস্থা। এই 50 ফুট রাস্তা ব্রিজ ভেঙে গেছে। হলং ব্রিজ এটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট জুরিসডিকশনের মধ্যে পড়ে, তো ডিএফও স্যারকেও জানানো হয়েছে, ওনাদের এন্ড থেকেও এটা অ্যাকশন নেওয়া হচ্ছে। এটা কিন্তু 3 বছর আগের থেকেই উইক ব্রিজ বলে ঘোষণা করা ছিল। 3 বছর থেকেই বোর্ড লাগানো আছে। এটা বন দপ্তর বলছে যে ট্যুরিজম ডিপার্টমেন্ট করবে, ট্যুরিজম দপ্তর বলছে যে বন দপ্তর এটা করবে। এই দুই দপ্তরের দোচালার মধ্যে ভুগতে হচ্ছে এখন সামান্য সাধারণ পাবলিককে, সঙ্গে পর্যটন ব্যবসা। দেখুন, যারা সমতল থেকে গিয়েছেন, কলকাতা থেকে গিয়েছেন বা রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে পাহাড় বেড়াতে গেছেন, তারা না হয় নেমে আসতে পারছেন প্রশাসনের সাহায্যে এবং পালাতে পারলে বাঁচেন, কিন্তু যারা সেখানকার ভূমিপুত্র নর্থ বেঙ্গলের, সেখানকার বাসিন্দা, হয় পাহাড়ের কিংবা ওই তরাই ডুয়ার্সের, তারা যাবেন কোথায়? শুধু পাহাড়ের কথা তো হচ্ছে না, এখানে জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গাতে প্রকৃতি তাণ্ডব লীলা দেখিয়েছে। যেমন ধরুন ময়নাগুড়ি, জলের তলায় এখানকার বিস্তীর্ণ অঞ্চল, বাড়িঘর, চাষের জমি, ইলেকট্রিক যে সাবস্টেশন থাকে সেগুলো, অর্থাৎ যত রকমের বিদ্যুতের তার, এস্টাবলিশমেন্ট সব জলমগ্ন। মানুষ থাকেন যেখানে ঘনবসতি এলাকা, সেসব এলাকায় এখন প্রচুর জল। ফলে দেখুন কি হাল হয়েছে। সব ছেড়ে এখন রেল লাইনের ধারে, সচরাচর রেল লাইন একটু উঁচু হয়, তাই সেখানে মানুষকে আশ্রয় নিতে হয়েছে। কিন্তু সেখানেও বিপদ। আমগুড়ি পঞ্চায়েতের বেদপাড়া এলাকায় শোচনীয় ছবি। অভিযোগ, ত্রাণ শিবির সেখানে খোলাই হয়নি এখনো পর্যন্ত। তাহলে তারা যাবেন কোথায়? খোলা আকাশের নিচে থাকবেন? অনেকে আশ্রয় নিয়েছেন রেলের গেটম্যানের অফিসে। আমি দেখাবো যে এই অফিসের ভেতরে পরিস্থিতিটা কার্যত কিরকম। এই যে দেখা যাচ্ছে, এই যে অফিসে সমস্ত বানভাসী লোকজন যারা আছে, তারা কিন্তু এই মুহূর্তে এই রেল গেটের যে অফিস আছে সেই এখানেই আশ্রয় নিয়েছে। এরা ঘর থেকে কিচ্ছু আনতে পারেনি, কেবলমাত্র মানুষগুলো ছোট বাচ্চাকে নিয়ে তারা এইভাবে চলে এসছে। তারা কেউ যেমন আশ্রয় নিয়েছেন এই যে গেটম্যানের অফিস, আর বেশিরভাগ লোক কিন্তু এই মুহূর্তে রয়েছে সব ওই রেল লাইনের ধার দিয়ে। এই জলের ঢেউ আসছে, হ্যাঁ, জলের ঢেউতে সব উড়ে গেল। ঘরে কিছু বাঁচাতে পারলেন? ঘরে কি আছে না দেখি না, তো বাড়িতে যাই না, এখন যাব। হ্যাঁ, বাড়িতে কিচ্ছু নাই, কিছু নেই। খাওয়া দাওয়া পেয়েছেন কিছু? খাওয়া দাওয়া মানে ওই স্কুলের পিছনের সিঁড়ি আসি, ওই স্কুলের থেকে আছে কয়টা মুড়ি দিচ্ছে, তাই খাই। বাচ্চাদের দুধ টুধ দিছে না। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দেব। নাগরাকাটায় বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে মারধরের ঘটনায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন দেশের প্রশাসনের কর্ণধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, আপনাদের দেখাচ্ছি সেই টুইট, একটু অনুবাদ করে আমি বলে দিই, তর্জমা করে। দ্য ম্যানার ইন উইচ our party colleagues, including a sitting MP and MLA, were attacked in West Bengal for serving the people affected by floods and landslides is outright appalling. Language ta shunun. It highlights the insensitivity of the TMC as well as the absolutely pathetic law and order situation in the state. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে শুরুতেই, টুইটের শুরুতেই তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের এবং অত্যন্ত খারাপ। গোদা বাংলায় এটাই এর মানে। ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপি জেলা সহ সভাপতি। তুফানগঞ্জে 1 নম্বর ব্লকের বলরামপুর শোলাডাঙ্গার উত্তেজনা। সোমবার দুর্গত এলাকায় যান কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাক। সেই সময় বিজেপি নেতাকে কিলচর ঘুষি মারার অভিযোগ। বিজেপি নেতার অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে মালদা জেলার ব্লকে ব্লকে বিক্ষোভ। গাজল, ইংরেজবাজার, হবিবপুর সহ বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে বিক্ষোভ বিজেপির। গাজলে বামনগোলা মোড়ে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদ। পরশুরায় বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক অবরোধ বিজেপি। অন্যদিকে কুলতলিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, প্রতিবাদে বৃন্দাবন খেয়ায় রাস্তা অবরোধ। সেই অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল এবং কুলতলি থানার আইসি। দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না আশ্বাস বিধায়কের। আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়।